চাও সাহেবা? আমি আর আজ খাবো না। ফাইজার দিকে একটু খেয়াল রেখো, রেগে আছে খুব। চিন্তা করবেন না আম্মু, সব ঠিক হয়ে যাবে। তোমারও মনে হয় আমি ভুল সিদ্ধান্ত নিয়েছি, তাই না? সাহেবা তপ্ত শ্বাস ফেলল, শাশুড়ির দিকে তাকিয়ে স্পষ্ট গলায় বলল, বাবা মা কখনো সন্তানের খারাপ চায় না আম্মু। আপনার দিক থেকে আপনি সঠিক, তবে সময় নিয়ে সবার সাথে আলোচনা করে নিলে ভালো হতো। এভাবে হুট করে সিদ্ধান্ত নেওয়া সবাই মন খারাপ করেছে। আমার কথায় রাগ করবেন না আম্মু। আপনার আপুর সাথে কথা বলা উচিত ছিল। তার মতামত সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তার অনুমতি ব্যতীত এঙ্গেজমেন্ট করা বোধহয় ঠিক হলো না। ইসলামে এটা সম্পূর্ণ নিষেধ। কুমারী মেয়ের অনুমতি আর বিধবা অথবা তালাকপ্রাপ্ত মেয়েদের মতামত ছাড়া তাদের বিয়ে দেওয়া নিষেধ। এতে বান্দার হক নষ্ট হয়। আমি রাগ করিনি আম্মু, আমার ভুল হয়েছে, তবে বিয়ে হয়ে যায়নি। আমি এবার ভালো করে খোঁজ নিয়ে তারপর বিয়ে নিয়ে এগোবো। আর ফাইজার মতামত নিয়েই হবে সবকিছু। ওর যদি মত না থাকে তাহলে বিয়ে হবে না। সাহেবা সন্তুষ্টির হাসি হাসল। সানোয়ার সাহেবও খুশি হলেন। এতক্ষণ সে ওদের সব কথা শুনছিলেন। স্ত্রীর উপর এতক্ষণ রেগে থাকলেও এখন আর রাগটা নেই। সে খুশি মনে শুতে চলে গেল। সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত ছাদেই আসে আদিব। নিচে নামতে ইচ্ছে করছে না। চোখগুলো রক্তবর্ণ ধারণ করেছে। পায়ের শব্দ পেয়েও পেছনে ফিরল না সে। এত রাতে এখানে কি করছো? ফাইজার উপস্থিতি টের পেয়েও কিছু বলল না আদিব। কি হলো, কথা বলছো না কেন? ইচ্ছে করছে না। নিচে যাওয়া দীপ, অনেক রাত হয়েছে। আমাকে নিয়ে না ভাবলে চলবে আপু। আদিবের মুখে আপু ডাক শুনে চমকে উঠল ফাইজা। যেন হৃৎপিণ্ডের ভেতর কেউ হাজারো সূচ ঢুকিয়ে দিয়েছে। ফাইজা ছলো ছলো চোখে অবাক হয়ে তাকিয়ে আছে আদিবের দিকে। আদিব একবারও তার দিকে তাকায়নি। যে ছেলেকে মারধর করেও আপু বানানো চায়নি, সে আজ নিজ ইচ্ছায় আপু বলছে। কয়েকবার ঢোক গিলে নিজেকে নিয়ন্ত্রণ করলো ফাইজা। ভাঙা গলায় বলল, হঠাৎ আপু ডাকলে যে? আদিব আকাশের দিকে তাকিয়ে তাচ্ছিল্যের হাসি হেসে বলল, অনেক আগে থেকে বলা উচিত ছিল, আমারই ভুল। আপনাকে আপনার একাটাও ভুল, ঠিক আপনাকে ভালোবাসার মতো। ফাইজা ফ্রিজ হয়ে গেল। কাপা কাপা গলায় বলল, আদিব, কি বলছো এসব? আমি তোমার বড়। আদিব ঝড়ের গতিতে ঘুরে খ্যাপা বাঘের মতো চেপে ধরল ফাইজাকে। রক্তচক্ষু নিক্ষেপ করে বলল, মজা করছো আমার সাথে? তুমি জানতে না আমি ভালোবাসি তোমাকে? বলো জানতে না? একটা মেয়ে দূর থেকে ছেলেদের দৃষ্টি থেকে সবকিছু বুঝে ফেলে, আর আমি তো তোমার কাছে ছিলাম সব সময়। সারাক্ষণ তোমার সাথে ছায়ার মতো থেকেছি। তোমাকে ঘিরে হাজারো পাগলামি করেছি। এই অবহেলা আমি তোমার থেকে 3 বছরের ছোট বলে? আরে একবার আমাকে একটা সুযোগ তো দিয়ে দেখতে। জান দিয়ে হলেও সবাইকে রাজি করাতাম। তুমি আজ আমাকে খুন করেছো, নীরবে আমার হৃদয়ে আঘাত করে তাকে ক্ষতবিক্ষত করে মেরে ফেলেছ। ড্রয়িং রুমের প্রতিটা সেকেন্ড আমার নিঃশ্বাসের সাথে বিষাক্ত যন্ত্রণা দিয়েছি তুমি। আমি তোমাকে ক্ষমা করবো না সোনা, খুব পস্তাবে তুমি। সাইবার অনার্স শেষ হয়ে গেছে, মাস্টার্সের প্রস্তুতি চলছে। সাইবার রেজাল্ট আউট হওয়ার পর সবাই বাহ বাহ দিলেও ফারহান তাকে কঠিন ছাড়ি দিয়েছে। এত খারাপ রেজাল্ট একটা মানুষ কিভাবে করতে পারে তা সে ভেবে পায় না। তার বউয়ের রেজাল্ট দেখে তার মরে যেতে ইচ্ছে হচ্ছে। তার মতো এত জঘন্য রেজাল্ট করার জন্য সাইবা অনেক পরিশ্রম করে পড়া ফাঁকি দিয়েছে। দেশে থাকলে সে চুমু খেয়ে গাল লাল করে দিত। একমাত্র বউকে তো আর মারা যায় না, তাই কষ্ট হলেও চুমু খেয়ে কঠিন শাস্তি দিত। ফারহানের কথা শুনে সাইবা বাকরুদ্ধ হয়ে বসেছিল। তার রেজাল্ট এতটাও খারাপ হয়নি। ফারহানের মতো ভালো ছাত্র না হলেও সে মোটামুটি ভালো ছাত্রী, কিন্তু ফারহানের রিয়াকশন দেখে মনে হচ্ছে সে ফেল করে বসে আছে, তাও সব নাম্বারে 0 পেয়ে। সাইবার মনটা অসম্ভব রকমের খারাপ হয়ে গেল। ফারহান অযথাই তার সাথে রাগারাগি করে, একটুও ভালোবাসে না। সারাটা দিন অভিমানে গাল ফুলিয়েই কেটে গেল। ফারহান তার অভিমান তো বুঝলই, গাল ফোলানোর জন্য ধমকাধমকি করলো। তার হিসেবে সাইবা গাল ফুলিয়ে ভয়ঙ্কর অন্যায় করে ফেলেছে। এর জন্য তাকে কঠিন শাস্তি পেতে হবে। গাল ফুলিয়ে ফুলিয়ে তাকে টর্চার করবে, সেটা সে কিছুতেই মেনে নিবে না।
এই ফোলানো গাল দেখে যে তার চাপটে ধরে চুমু খেতে ইচ্ছে করে কিন্তু খেতে পারে না, এটা তো কম কষ্টের না, শীতের রাতে ফ্রিজে ঢুকে থাকার মতো কষ্টের। এই মেয়ে সেটা বুঝলে তো। ফারহান ঠিক করে রেখেছে দেশে গিয়ে সবার আগে এই মেয়ের গালে কুটুস করে একটা কামড় বসিয়ে দিবে। 2 দিন হলো সাহেবা বাবার বাড়ি গিয়ে বসে আছে। ফারহান কল করে কয়েক দফা হুমকি দিয়েও কাজ হয়নি। সে যাবে না মানে যাবে না, 1 সপ্তাহ সে এখানেই থাকবে। ফারহান রেগে আগুন হয়ে কল কেটেছে আর কল করেনি। যদিও ও বাড়ির সবাই সাইবাকে কিছুদিন এখানেই থাকার অনুমতি দিয়েছে, কিন্তু ফারহান সাফ সাফ মানা করছে। সাহেবাও অনড়, যে পর্যন্ত ফারহান তার অভিমান না ভাঙাবে সে যাবে না। চৌধুরী ভিলায় আজ উৎসব মুখর পরিবেশ। বাড়ির ছোট ছেলে আজ বাড়ি ফিরবে, এই নিয়ে সবার খুশির শেষ নেই। কিন্তু যার সবচেয়ে বেশি খুশি হওয়ার কথা সে জানেও না আজ ফারহান ফিরছে। ফারহান সবাইকে কড়া গলায় নিষেধ করেছে সাইবাকে কিছু না জানাতে। সে এসে এই মেয়ের পা ভাঙবে সবার আগে, যাতে যখন তখন বাবার বাড়ি দৌড়তে না পারে। তার জন্য দরকার হলে সারা জীবন কোলে নিয়ে ঘুরবে। সকাল সকাল আদি বেশি উপস্থিত হয়েছে পুপির বাড়ি। আজ তার প্রাণপ্রিয় বন্ধু আসছে, তাই সে না এসে থাকতে পারেনি। ফাইজার এঙ্গেজমেন্টের পর আদিবার এ বাসায় আসেনি। ফারহানা বেগম কয়েকবার আসতে বললেও কাজের বাহানা দিয়ে আসেনি সে। এতে ফারহানা বেগম অনেকটা রেগে ছিল তার উপর, কিন্তু আজ আদিব আসতেই রাগ গলে পানি হয়ে গেছে। সে এখন নানান রকম রান্নায় ফারহানকে রিসিভ করতেই কেউ যাবে না। ফারহান নিজেই কাউকে যেতে মানা করেছে, এমনকি ফ্লাইট কয়টার তাও বলেনি কাউকে। নহিলে হাজার নিষেধ সত্ত্বেও সবাই গিয়ে হাজির হতো এয়ারপোর্টে। আদিব আসার পর থেকেই ফোনের মধ্যে মুখ বুজে বসে আছে। ফরহাদ এসে তার পাশে বসেছে, এতে তার কোনো খেয়াল নেই। ফরহাদ তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে আদিবের দিকে। তার দৃষ্টি আকর্ষণের জন্য গলা খাকারি দিতেই আদিব হকচকিয়ে তাকালো। সে সত্যিই ফরহাদকে খেয়াল করেনি। ফরহাদকে এভাবে তাকিয়ে থাকতে দেখে মলিন হেসে বলল, কিছু বলবে ভাই? কিছু হয়নি। আমার আবার কি হবে? তাহলে চেয়ার এই হাল কেন? আদিব নিজের দৃষ্টি লুকোতে লাগলো। এদিক ওদিক তাকিতুকি করে তাকিয়ে মিনমিনে গলায় বলল, আসলে অফিসের কাজের প্রেশার তো, তাই আর কি। ফরহাদ খ্যাক করে উঠল, রুড়ো গলায় পড়ল, আমাকে কাজের চাপ শিখাস? 12,000 স্টাফ আমার আন্ডারে চাকরি করে, আর বাপের আন্ডারে কাজ করে কাজের প্রেশার দেখানো হচ্ছে? মামা তোকে দিয়ে কি কাজ করায় আমি জানি না ভেবেছিস? থাপড়ে গাল ফাটিয়ে দিব বেয়াদব। আদিবার বলার মতো কিছু খুঁজে পেল না। মাথা নিচু করে বসে রইল। আর চোখে চোখ ঘুরিয়ে কাঙ্ক্ষিত মানুষটাকে না পেয়ে আবার চোখ নামিয়ে নিল। আজ অনেক দিন হলো ফাইজাকে দেখে না সে। ফাইজাও তার সামনে আসেনি ওই দিনের পর থেকে। দুজনের মধ্যে লুকোচুরি চলছে, কিন্তু প্রেমিক পন্ততা মানে না। পাহাড় সমান অভিমান নিয়েও প্রেয়সীকে দেখার জন্য ব্যাকুল হয়ে থাকে, কিন্তু নিষ্ঠুর প্রেয়সীতা বোঝে না। এয়ারপোর্টের বাইরে এসে প্রাণ ভরে নিঃশ্বাস নিল ফারহান। কতদিন পরে নিজের দেশের মাটির ঘ্রাণ পেল সে। বুক ভরে নিঃশ্বাস নিয়ে গাড়ির দিকে এগিয়ে গেল। ড্রাইভারকে কল করে চলে আসতে বলেছিল সে, তাই ড্রাইভার ভোর থেকে এসে অপেক্ষা করছে। ফারহান লাগেজগুলো গাড়িতে তুলে পিছনের সিটে বসে পড়ল। গাড়ি চলতে শুরু করতেই চোখ বন্ধ করে নিল। বাসায় যেতে 8 ঘন্টার মতো সময় লাগবে। এই 8 ঘন্টা এক যুগের মতো মনে হচ্ছে ফারহানের। 8টার মধ্যে বাসায় পৌঁছে গেল ফারহান। কেয়ারটেকারকে লাগেজগুলো উপরে তুলে দিতে বলে বাসায় ঢুকে গেল সে। কলিং বেল বাজাতেই ফারহানা বেগম দৌড়ে গিয়ে দরজা খুললেন। সামনে ফারহানকে দেখে আর নিজেকে আটকে রাখতে পারলেন না। ছেলেকে চাপটে ধরে কান্না করে দিলেন। ফারহানের চোখেও পানি ভিড় করেছে। কতদিন পরে মায়ের উষ্ণ আলিঙ্গন পেল। মায়ের কপালে চুমু খেয়ে তাকে নিয়ে সোফায় বসিয়ে দিল সে। সানোয়ার সাহেব আসতেই মাকে ছেড়ে বাবাকে ছড়িয়ে ধরল। কেমন আছো আব্বু? আলহামদুলিল্লাহ ভালো। জার্নিতে কোনো সমস্যা হয়নি তো? না আব্বু। ফরহাদ অস্থির হয়ে বলল। ফারহান হেসে ভাইকে জড়িয়ে ধরল। আদিব লাফিয়ে গিয়ে পেছন থেকে চাপটে ধরল ফারহানকে। সবার সাথে কথা বলে ফারহান ফাইজার কথা জানতে চাইল। ফারহানা বেগম বললেন, ফাইজা হসপিটালে আছে, এমার্জেন্সি অপারেশন আছে তার, কিছুক্ষণ পরেই চলে আসবে।
ফারহান নিচের রুমে চলে গেল ফ্রেশ হতে। 10 মিনিটের মধ্যে শাওয়ার নিয়ে বাসা থেকে বেরিয়ে গেল। সবাই দেখেও কিছু বলল না, কারণ তারা জানে ফারহান কোথায় যাচ্ছে। সাহেবাদের বাসায় এসে কলিং বেল বাজাতেই শাহিরা বেগম দরজা খুললেন। ফারহানকে দেখে মুচকি হেসে ভেতরে আসতে বললেন। ফারহান সালাম দিয়ে কুশলাদি বিনিময় করে সাহেবার কথা জানতে চাইতেই সাহেবার রুম দেখিয়ে দিলেন তিনি। দরজা ধাক্কা দিয়ে ভেতরে ঢুকতেই সাহেবার ঘুমন্ত মুখশ্রীর চোখে পড়ল ফারহানের। বিছানায় হাত পা ছড়িয়ে ছিটিয়ে শুয়ে আছে সাহেবা। ফারহান সাহেবার আতুরে তেলতেলে মুখের দিকে তাকিয়ে রইল কয়েক মিনিট। আস্তে করে কোলে তুলে নিয়ে বেরিয়ে গেল রুম থেকে। শাহিরা বেগম আর শোয়েবকে তাদের বাসায় আসতে বলে বের হয়ে গেল সাহেবাকে নিয়ে। শাহিরা বেগম হাঁ করে তাকিয়েছিল ফারহানের দিকে। সাহেবাকে নিয়ে বাসায় ঢুকতেই সবাই মিটমিটিয়ে হাসতে লাগলো। সাহেবা এখনো ঘুমিয়ে কাঁদা। ফারহান সাহেবাকে বেডে শুইয়ে দিয়ে নিজেও ওর পাশে শুয়ে পড়ল। সাহেবা একটু নড়েচড়ে উঠতেই ফারহান তাকে হালকা করে বুকের সাথে চেপে ধরল। কপালে চুমু খেয়ে গালের মধ্যে কুট করে কামড় বসিয়ে দিল। ইদানিং ফারহানের ভাবনাগুলো খুব জ্বালাতন করছিল সাহেবাকে। কয়েকদিন ঠিক করে ঘুম হচ্ছে না। না পেরে রাতে একটা হালকা পাওয়ারের ঘুমের ঔষধ নিয়েছিল সে। তাই এত বেলা সাহেবার খুব ভাই ঘুমের মধ্যে নিয়ে ফেলে দিয়ে আসলেও সে টের পাবে না। মুখের উপর গরম নিঃশ্বাসের আভাস পেতেই নড়ে চড়ে উঠল সাহেবা। মনে হচ্ছে কেউ তাকে বারবার উষ্ণ স্পর্শ দিচ্ছে। তবুও সে চোখ খুলছে না। চোখ মুখ কুঁচকে নড়ে চড়ে আবার ঘুমনোই মন দিল। কিন্তু গালে কামড় পড়তেই ঘুম থেকে ছুটি দিয়ে লাফিয়ে উঠল সাহেবা। হঠাৎ করে এমন হওয়ায় পুরো শরীর কাঁপছে তার। ফারহান সাহেবার অবস্থাটা বুঝতে পেরে তাকে বাহুবন্ধনে আবদ্ধ করে ফেলল। সাহেবা এখনো ঘোরের মধ্যে আছে। ফারহান আলতো হাতে সাহেবার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। একটু স্বাভাবিক হওয়ার পরেই খেয়াল হয় তাকে কেউ আঁকড়ে ধরে আছে। অবাক হয়ে তার দিকে ঘুরতেই ফারহানকে দেখে স্থির হয়ে গেল সে। মিনিট কয়েক পলকহীন চোখে তাকিয়ে থেকে ঝাঁপিয়ে পড়ল ফারহানের বুকে। খাটের উপর হেলে পড়ল ফারহান। চোখে পানি আর ঠোঁটে হাসি নিয়ে প্রেয়সীর মাথা নিচের বক্ষে চেপে ধরে রইল। একেই বুঝি পরম সুখ বলে। মনে মনে আল্লাহর কাছে শুকরিয়া ধরল সাহেবাকে। সাহেবা ফুপিয়ে কেঁদেই যাচ্ছে। সে জানে না এটা বাস্তব নাকি কল্পনা। যাই হোক না কেন ফারহান তার সামনে আছে, এটাই যথেষ্ট। আর কত কাঁদবে বউ? বর এতদিন পরে এসেছে, কই জড়িয়ে ধরে আদর করবে, তা না করে কান্না করে ভাসিয়ে দিচ্ছ। ফারহানের কথা শুনে হুঁশ ফিরল সাহেবার। ঝড়ের গতিতে সরে গেল ফারহানের কাছ থেকে। এভাবে সরে যাওয়াই ফারহানের মেজাজ খারাপ হলেও কিছু বলল না। সাহেবা ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে ফারহানের দিকে। হুট করে কান্নাটাও বন্ধ হয়ে গেছে। কাপা কাপা হাতে ফারহানের গাল স্পর্শ করতেই চোখ থেকে আবার পানি পড়তে শুরু করলো। কান্নার কারণে গলা থেকে স্বর বের হচ্ছে না। ফারহান সাহেবাকে কাছে টেনে সন্তর্পণে চুমু খেলো তার ললাটে। সাহেবার কান্না মাখা মুখটা লজ্জায় লাল হয়ে গেল ফারহানের স্পর্শে। সাহেবার আদর মাখা মুখের লজ্জাটুকু নিজের চোখে বন্দি করে নিল ফারহান। তাকে নিজের কোলে তুলে নিয়ে কাঁধে ঘাড়ে মুখ মুজে বসে রইল। আমাকে জানালেন না কেন? সাহেবার অভিমানী গলা শুনে মুচকি হাসল ফারহান। সাহেবাকে আরেকটু চেপে ধরে ফিসফিসিয়ে বলল, সুযোগ দিয়েছিলে বুঝি? খুব তো রাগ করে চলে গিয়েছিলে বাবার বাড়ি, তাহলে আমি কেন বলবো? সাহেবা আহত গলায় বলল, আমি অভিমান করেছিলাম, আপনি আমার অভিমান ভাঙাবেন না? আমিও অভিমান করে আছি, অনেক পুরনো অভিমান। তুমি ভাঙিয়েছিলে, তুমি তো আমার অভিমানের খবরও রাখোনি। ফারহানের কথা শুনে অবাক হয়ে গেল সাহেবা। ফারহানের কথা কিছুই মাথায় ঢুকলো না তার। আমি কি কোনো ভুল করেছি? আমি কেন বলবো? তুমি নিজেই ভাবো তুমি কি ভুল করেছো। এখন নিচে চলো, সবাই আমাদের জন্য অপেক্ষা করে আছে। ফারহানের কথায় সাহেবার খেয়াল হলো সে ফারহানদের বাসায়। আমি এখানে এলাম কিভাবে? তোমার একমাত্র বরের কোলে চড়ে। সাহেবা বিস্ফোরিত চোখে তাকালো ফারহানের দিকে। সবার সামনে আপনি আমাকে কোলে করে নিয়ে এসেছেন? হ্যাঁ, এমন রিয়াক্ট করার কিছু হয়নি। এর আগেও আমি তোমাকে রাস্তা ভর্তি লোকের সামনে কোলে নিয়েছি। অসভ্য। আমি শুনেছি। এখন যদি না চাও অসভ্যগিরি শুরু করি, তাহলে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এসো। আমি নিচে যাচ্ছি, নিচে ভাইয়া আর আদিব আছে।
ফাইজার একদম পছন্দ নয়। হসপিটাল থেকে অনেকটা জোর করেই তার সাথে চলে এলো সে। ন্যূনতম আত্মসম্মান বোধ নেই। ফারহানের কাছে গিয়ে ফারহানকে জড়িয়ে ধরল ফাইজা। কতদিন পরে ছোট ভাইকে কাছে উফ আপু, আমি ছোট বাচ্চা নই। তুমি ফ্রেশ হয়ে এসো, আমরা একসাথে ব্রেকফাস্ট করব। ফাইজা আর চোখে আদিবের দিকে তাকালো। সে নিজের ফোনে মগ্ন। ফাইজা নামের কেউ তার সামনে আছে যেন তার চোখেই পড়ছে না। ফাইজার ভাবতে প্রচন্ড লজ্জা হয়, এই ছেলেটার জন্য সে রাতে ঠিকমতো ঘুমাতে পারে না। তার ভাবনাগুলো মনকে এলোমেলো করে দেয়। এখন তো আদিবের চোখের দিকে তাকাতেও ভয় হয়। তার অনুভূতিগুলো না এই ইছুড়ে পাকা ছেলেটা বুঝে ফেলে। নিজেকে সামলে নিয়ে ফাইজা নিজের রুমের দিকে অগ্রসর হলো। আদিব চোরা চোখে একবার তাকিয়ে আবার ফোনে মনোযোগ দিল। তার মনে এখন ঝড় উঠেছে, আর সেই ঝড় সামনে বসে থাকা মানুষটাকে যে কোনো সময় লণ্ডভণ্ড করে দিতে পারে। নিজেকে নিয়ন্ত্রণ রাখা বড্ড দায়ী হয়ে পড়েছে। ফারহান, ফাইজা আর আদিব দুজনের দিকেই এতক্ষণ খেয়াল করছিল। দুজনের হাবভাব দেখে মুচকি হাসল সে। সামনে বসে থাকা মানুষটাকে তার একদম ভালো লাগছে না। যা করার তাড়াতাড়ি করতে হবে। আদিব উঠে চলে গেল দোতলার দিকে। ফরহাদ ফারহানকে খোঁচা দিয়ে ফিসফিস করে বলল, কি বুঝলি ভাই? আরেকটা সুন্নতের অংশ হতে পারবো তা বুঝলাম। ফরহাদ অসহায় গলায় বলল, আমি তোমাদের সবার বড়, আমার দিকেও একটু ধ্যান দে। চিন্তা করো না, তোমাকে আন্তর্জাতিক ব্যাচেলর গ্রুপের সভাপতি করে দেওয়া হবে। আমার অভিশাপ লাগবে দেখিস। লাগবে না, তুমি নিজেই নিজের ব্যবস্থা না করলে আমাদের কি করার আছে? এবার ভাবো তুমি কি করবে। দেখে নেব তোদের সব কয়টা মির্জাফর। ফাইজা ফ্রেশ হয়ে বেরোতেই দেখলো আদিব তার বিছানায় আয়েশ করে বসে আছে। আদিবকে দেখে শুকনো ঢোক গিলল ফাইজা। সেই রাতের পর থেকে আদিবকে দেখলে ভয় হয় তার। এত রাতে এখানে কি করছো? ফাইজার দিকে তাকিয়ে বাঁকা হাসলো আদিব। বেড থেকে নেমে আস্তে আস্তে এগিয়ে গেল ফাইজার দিকে। ফাইজা সেখানেই ফ্রিজ হয়ে দাঁড়িয়ে আছে। আদিব ফাইজার মুখোমুখি দাঁড়ালো। এক দৃষ্টিতে ফাইজার মুখের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। নিজেদের মধ্যকার দূরত্ব আর একটু ঘুচিয়ে নেশালো গলায় বলল, শাস্তির পরিমাণ খুব বেশি বাড়িয়ে ফেলেছো সোনা, সহ্য করতে পারবে তো? আমি কিন্তু অ্যাকচুয়ালি ছাড়বো না, কড়াই কন্ডায় উসুল করে নেব। তখন আবার আমাকে নিষ্ঠুর বলো না, কিন্তু আমি মেনে নেব না। আদিবের গরম নিঃশ্বাস ফাইজার মুখের উপর আছড়ে পড়ছে। দমবন্ধ হয়ে আসছে তার। কোনো রকম কাপা কাপা গলায় বলল, কি হলো? আমি কাছে আসলেই ফোসকা পড়ে বুঝি, ওই ডক্টর কাছে আসলে পড়ে না? আদিব শান্ত চোখে তাকিয়ে আছে ফাইজার দিকে। তবে তার চোখ থেকে আগুন বেরোচ্ছে। দৃষ্টিতে যদি কাউকে জ্বালিয়ে দেওয়া যেত, তাহলে সামনে দাঁড়িয়ে থাকা এই রমণী এতক্ষণে ভস্ম হয়ে যেত। সেই একদিনটা তোমার জীবনে খুব জলদি আসবে সোনা। আজকের এই কথাগুলো মাসুল দেওয়ার জন্য সেদিন প্রস্তুত থেকো। তোমার সমস্ত সত্তায় বিচরণের ঝড় না তুলে আমি আদিব ক্লান্ত হব না, কথা দিলাম। নেকুশ কালো অন্ধকারে ঘিরে ধরেছে চারিপাশ। ঠান্ডা বাতাসের সাথে বসন্তের নতুন পাতার গন্ধ। আশেপাশের কোনো এক আম গাছ থেকে ভেসে আসছে ঝিঝি পোকার ডাক। ছাদের এক কোণায় দাঁড়িয়ে নিকোটিনের ধোঁয়া ওড়াচ্ছে আদিব। বিক্ষিপ্ত মন নিয়ে তাকিয়ে আছে অন্ধকারে ঘেরা আকাশের পানে। তুই আবারও সিগারেট খাচ্ছিস? ফারহানের কথাই মলিন হাসলো আদিব। ঠোঁটের কোণে ম্লান হাসি ধরে রেখেই বলল, নিজের ভিতরে দগ্ধ আগুনের ধোঁয়া তো আর বের করতে পারছি না, তাই নিকোটিনের ধোঁয়ায় না হয় উড়ালাম। ফারহান গাঢ় দৃষ্টিতে তাকিয়ে আছে আদিবের দিকে। প্রিয় বন্ধুটির জন্য তারও কষ্ট হচ্ছে। নিজেকে কেন কষ্ট দিচ্ছিস? এত ভেঙে পড়লে চলে, আমরা আছি তো তোর সাথে, টেনশন নিস না ইয়ার। ফারহানের কথা শুনে বাঁকা হাসলো আদিব। সিগারেট শেষ টান দিয়ে পা দিয়ে পিষে ফেলল। নিজের কার্য শেষ করে হালকা করে ঘাড় কাত তাকালো ফারহানের দিকে। ফিচলে হেসে অবাক হওয়ার ভান ধরে বলল, নিজেকে কেন শেষ করব? শেষ করার জন্য তো তোর বোন আছে না? টেনশন নিস না, আমার ভিতরে জ্বালা আগুন তোর বোনকেও খুব তাড়াতাড়ি পড়ানোর ব্যবস্থা করছি। ডক্টর বিয়ে করার শখ সারা জীবনের মতো ঘুচিয়ে দেব। ফারহান মনে মনে হাসিতে ফেটে পড়লেও চেহারায় রাগী ভাব এনে বলল, আমার বোনকে নিয়ে আর একটা বাজে কথা বললেও এখান থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিব, বেয়াদব।
দুলাভাই ডাকসালা, এখন থেকে দিনে 2 বার করে দুলাভাই ডাকা প্র্যাকটিস করবি। আর দুলাভাই প্রজাতি একটু বেয়াদব টাইপের হয়, না হলে দুলাভাই দুলাভাই ভাব আসে না, বুঝছিস? আদিবের কথা শেষ হতেই দুজনেই একসাথে হেসে দিল। ডাক্তারি বিষয়ে কোনো ইনফরমেশন পেয়েছিস? তার জন্য চট্টগ্রাম যেতে হবে। 1.5 বছর আগে তারা ওখানেই ছিল। এখন সবাই তাদের সম্পর্কে ভালো কথাই বলল, তবে ডক্টরের মায়ের ব্যবহার কিছুটা সন্দেহজনক। বিয়ের জন্য খুব তাড়া দিচ্ছে। এত তাড়াহুড়ো কি আছে বুঝতে পারছি না। সবকিছু ঘরোয়াভাবে করতে চাইছে। আজকে এই কথা বলতেই এসেছিল। এই ডক্টর আমার হাতে কঠিন মার খাবে ভাই। আমার বউয়ের সাথে ঘোরাঘুরির শখ সারা জীবনের মতো ঘুচিয়ে দেব। আগে ডাক্তারের একটা ব্যবস্থা করি, তারপর তোদের ব্যবস্থাও হয়ে যাবে। তবে একটা কথা আমি স্পষ্টভাবে বলে দিচ্ছি, আদিপ, আমার আপু যদি রাজি না থাকে তাহলে আমি কিছুই করতে পারবো না। তোকে আগে আপুকে রাজি করতে হবে। আপুর অমতে গিয়ে আমি বা আমরা কিছুই করব না। শালা বেঈমান, নিজে তো ঠিকই সাহেববারকে জোর করে বিয়ে করে নিয়েছিস, আমার বেলায় আলাদা নিয়ম কেন? কারণ সাইবা আমাকে ভালোবাসে, তাই আমি তার উপর জোর খাটাতে পারি। তোর বোন আমাকে ভালোবাসে, শুধু বয়সে তারতম্যের জন্য মুখ ফুটে বলতে পারে না। ঠিক আছে, তাহলে তো হয়েই গেল। আপু রাজি থাকলে আমাদের পক্ষ থেকে কোনো সমস্যা নেই। আমি নিচে যাচ্ছি, বউ অপেক্ষা করছে। তোর তো আবার বউ নাই, তুই বুঝবি না। আদিব ফারহানের কথায় মন খারাপের ভান করে বলল, আজকে তোর বোন অবহেলা করে বলে, না হলে আমি ওই 2 বাচ্চার বাপ হয়ে দেখিয়ে দিতাম। ফারহান আদিবের পিঠে ধুম করে কিল বসিয়ে দিয়ে হাসতে হাসতে চলে গেল। আয়নার সামনে নিজেকে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে ব্যস্ত সাইবা। আজ অনেকদিন পরে সে সেজেছে, তাও নিজের প্রাণ পুরুষের জন্য। সোনালি পাড়ের টকটকে লাল শাড়িতে তার রূপ ঠিকরে পড়ছে। কোমর পর্যন্ত কোকড়ানো খোলা চুলে বেলি ফুলের কাঁচরাটা আরেকটু ভালো করে লাগিয়ে আলতা পরায় মন দিল সাইবা। আলতা লাগানো শেষ করে মোটা নুপুরগুলো পরতেই ধবধবে পায়ের সৌন্দর্য আরো কয়েক গুণ বেড়ে গেল। হাত ভর্তি লাল চুড়ি রিমঝিম শব্দে চারিপাশ মুখরিত হয়ে আছে। চিকন চেনের কোমর বন্ধনীটা পরতেই এক রাশ লজ্জা এসে ভর করল সাইবার মুখে। লাল টকটকে লিপস্টিক আর গাঢ় কাজলে অপরূপ সুন্দর লাগছে সাইবাকে। নাকের নোলক আর হাতের চুড়িগুলো ছাড়া আর গয়না পরতে ইচ্ছে হলো না, তাই সীতাহারটা আবার রেখে দিয়ে নিজেকে আর একবার দেখে নিল। ঘড়িতে এখন 12টা 23। ফারহান হয়তো এখনই চলে আসবে। ফারহানের উপস্থিতি চিন্তা করতেই লজ্জায় নইয়ে গেল সে। ঘরের লাইট অফ করে মৃদু আলোর ড্রিম লাইট জ্বালিয়ে দিয়ে জানালার দিকে এগিয়ে গেল সে। জানালার কাঁচ খুলে দিতেই বাতাসের ঝাপটা এসে শীতল করে দিয়ে গেল অঙ্গ। ঠিক সেই মুহূর্তে আগমন হলো ফারহানের। দরজা ঠেলে ভেতরে ঢুকতেই পাছড়া থেমে গেল তার। কয়েকটি হৃদস্পন্দন মিস হতেই বুকের বাপাসে হাত রাখল সে। হৃৎপিণ্ড অস্বাভাবিকভাবে লাফাচ্ছে। শুকনো ঢোক গিলে নিজেকে সামলানোর চেষ্টা করল ফারহান। এই মেয়ে কি তাকে মারার প্ল্যান করেছে নাকি? সে আজ খুন হয়ে যাবে এই রূপে। ফারহানের আসার শব্দ পেয়েছে সাইবা, কিন্তু অনেক খুন হয়ে যাওয়ার পরেও ফারহানের উপস্থিতি টের না পেয়ে কপাল কুঁচকে গেল তার। চিন্তিত হয়ে পিছনে ঘুরতেই ফারহানের স্তব্ধ দৃষ্টি দেখে লজ্জায় মাথা নিচু করে নিল। প্রেয়সীকে এই রূপে দেখে ফারহানের বুকে চিনচিন ব্যথা হতে লাগলো। এক অজানা শক্তি টেনে নিয়ে গেল সাইবার পানে। ফারহানের গরম নিঃশ্বাস আঁচড়ে পড়তেই চোখ তুলে তাকালো সাইবা। সাইবার শরীরের কম্পন স্পষ্ট বুঝতে পারছে ফারহান। আস্তে করে চিবুক ধরে মুখ উঁচু করতেই চোখ বন্ধ করে নিল সাইবা। কপালে ভালোবাসার পরশ এঁকে দিয়ে নেশালো গলায় বলল, আমাকে খুন করতে চাও? শ্বাস বন্ধ করে মারতে চাও? এই দেখো, আমি নিঃশ্বাস নিতে পারছি না, বুক ধুকপুক করছে। শব্দ শুনতে পাচ্ছ? লজ্জাপতি গাছের মতো নেতিয়ে গেল সাইবা। সাইবাকে ঘুরিয়ে ঘাড়ে মুখ গুজল ফারহান। আবেদনময়ী গলায় প্রশ্ন করল, দেনমোহর বুঝে পেয়েছো বউ? ফারহানের বেসামার স্পর্শে ততক্ষণে নেতিয়ে সাইবা। মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। কোনো রকম মাথা নাড়িয়ে বোঝালো পেয়েছে। সাথে সাথে সাইবাকে কোলে তুলে নিল ফারহান। ফিসফিস করে পড়ল, আমার তো আর 2 রাকাত শুকরিয়া নামাজ পড়তে ইচ্ছে হচ্ছে আমার হুরদের সর্দারনি। সাইবা তখন চোখ বন্ধ করে ফারহানের বুকে মুখ লুকাতে ব্যস্ত। সাইবাকে শুইয়ে দিয়ে তার হাতে চুমু খেলো ফারহান। ভারী নিঃশ্বাস ছেড়ে বলল, আমার তোমাকে চাই বউ। আমার
অস্তিত্বের ভিতর তোমার অস্তিত্ব চাই। সাইবা ফারহানের আকুতি ভরা কণ্ঠ শুনে তাকে হাত উঁচু করে জড়িয়ে ধরল। ফারহান হাসল, যাকে বলে বিশ্ব জয় করা হাসি। প্রিয়তমার কপালে চুমু খেয়ে তার গলায় মুখ ডুবিয়ে আদরের ঝড় তুলে দিল। সেই ঝড়ের তাণ্ডব চলল সারা রাত। এতদিনের অপেক্ষার অবসান ঘটল দুজনের। ফজরের আজান হতেই মুয়াজ্জিনের সাথে আজানের জবাব দিল ফারহান। তার বুকের মাঝে গুটিসুটি মেরে শুয়ে আছে সাইবা। চেহারায় মলিন হয়ে আছে। সাইবাকে দেখে একটু কষ্ট হলো তার। মলিন মুখে পরপর কয়েকটা চুমু খেয়ে বুকের সাথে নিবিড়ভাবে চেপে ধরল। নিজেকে কয়েক দফা গালি দিল নিজের বাড়াবাড়ির জন্য। মেয়েটার অনেক কষ্ট হয়েছে মনে হয়। আদরের স্বরে কয়েকবার ডাকার পরে পিটপিট করে চোখ খুলল সাইবা। একটু নড়াচড়া করে আবার চোখ বন্ধ করে নিল। আজান হয়ে গেছে বউ, নামাজ পড়ে আবার ঘুমিও। ফারহানের আদরে ডাকে উঠে বসল সাইবা। শরীরে বিন্দুমাত্র শক্তি অবশিষ্ট নেই। ফারহান বুঝতে পেরে কোলে করে নিয়ে গেল ওয়াশরুমে। কিছুক্ষণ সাহায্য করে বেরিয়ে এলো সে। সাইবার গোসল শেষ হতেই চটপট নিচে চলে গেল ফ্রেশ হতে। নামাজ শেষ করে সাইবাকে বেডে শুইয়ে দিয়ে নিচে চলে গেল ফারহান। হালকা কিছু খাবার খাইয়ে সাইবাকে পেইন কিলার দিতে হবে। গায়ে জ্বর ভাব চলে এসেছে। একদিনের ভালোবাসাই এই হাল। বউ তো নয়, যেন ননির পুতুল। মুচকি হাসল ফারহান। এক সপ্তাহ যাবৎ চট্টগ্রামের নাসিরাবাদের অলিগলি চষে বেরিয়েছে আদি। আশানুরূপ কোনো ফল না পেয়ে হতাশার নিঃশ্বাস নিচ্ছে প্রতি মুহূর্ত। এভাবে চলতে থাকলে ফাইজাকে হারাবে নিশ্চিত। বিয়ের আর মাত্র 3 দিন বাকি। কালকে গায়ে হলুদ ফাইজার। যা করার আজকের মধ্যেই করতে হবে। আর যদি কিছু না করতে পারে তাহলে সবকিছু লন্ডভন্ড করে দিবে। ওই ডাক্তার ভালো না খারাপ তাতে কিচ্ছু যাই আসে না। যে কোনো পরিস্থিতিতে ফাইজার শুধু তার। বিয়ে তো ফাইজার তাকেই করতে হবে। রাস্তার পাশের একটা বেঞ্চে বসে পড়ল আদি। পকেট থেকে টিস্যু বের করে কপালের ঘাম মুছে নিয়ে পাশের ডাস্টবিনে ফেলে দিল। বেলা 2টো বাজতে চলল। মাথার উপরে সূর্যটা তার সমস্ত তেজ ঢেলে দিচ্ছে ধরণীর বুকে। আদিব আকাশের দিকে তাকিয়ে চোখ পিটপিট করলো। রোদের তেজে তাকিয়ে থাকা যাচ্ছে না। চোখ নামিয়ে মনে মনে বিড়বিড় করলো, এক নিষ্ঠুর নারী হৃদয় পোড়াচ্ছে। তুই বা বাদ যাবি কেন? তুই না হয় শরীরটাকে পোড়া। ফোনের রিংটোনে বিরক্তিতে মুখ কুচকাল আদিব। একটু বসে সে নিজের বিক্ষিপ্ত মনকে শান্ত করতে তার জো নেই। বেয়াদব, ফোনটা সে কখন থেকে বেজেই চলেছে। ফোনেতে স্ক্রিনে ফারহানের নাম দেখেও পাত্তা দিল না সে। 2 হাতে ভর দিয়ে পেছনের দিকে হেলে বসল। মাথার উপর কারেন্টের তারের উপর একটা কাক থেমে থেমে ডেকে যাচ্ছে। বিরক্তিতে ভ্রুদয় আরো বেশি কুঁচকে গেল আদিবের। বেঞ্চ থেকে উঠে গাড়ির দিকে এগিয়ে গেল। এখানে বসে থেকে কাজ নেই। এর চেয়ে বাসায় গিয়ে কিভাবে বউকে শিহরণ উপহার দেওয়া যায় তা নিয়ে একটা জম্পেস্ট প্ল্যানিং করতে হবে। বাড়িতে প্রবেশ করলো আদিব। রাত 10টার দিকে উত্তরার বিলাসবহুল বাড়িতে প্রবেশ করলো আদিব। গাড়ি থেকে নামতেই প্রচন্ড আঘাতে 2 পা পিছিয়ে গেল সে। হঠাৎ আক্রমণে হকচকিয়ে সামনে তাকালো আদিব। ফারহান রক্ত চোখ নিয়ে তাকিয়ে আছে তার দিকে। ঠোঁটের কিনারায় স্রোতের আভাস পেতেই বুঝতে পারল বন্ধু তার ঠোঁট ফাটিয়ে দিয়েছে। ফারহানের দিকে তাকিয়ে আহত কণ্ঠে বলল, হবুদুল্লা ভাইয়ের ঠোঁট ফাটিয়ে দিতে লজ্জা করলো না তো? এই ঠোঁট দিয়ে তো বউকে চুমু খেতে পারবো না। এখন বউয়ের রাগ ভাঙাবো কেমনে শালা? ফোন রিসিভ করছিলে না কেন? এতবার কল দিচ্ছি, তাহলে নিশ্চয়ই কোনো কারণ আছে। ফারহানের চিৎকার শুনে ভড়কে গেল আদিব। চিন্তিত গলায় বলল, কি হয়েছে দোস্ত? সব কিছু ঠিক আছে তো? একটু থেকে শঙ্কিত গলায় বলল, ভাইজা ঠিক আছে তো? চুপ করে আছিস কেন? আমার ভয় হচ্ছে পারান। আদিবকে দেখে কষ্ট হচ্ছে ফারহানের। এখন যা বলবে তাই শুনে ছেলেটা হয়তো খুব ভেঙে পড়বে। আদিবের দিকে তাকিয়ে মলিন হাসল ফারহান। নিজেকে শক্ত করে গমগমে গলায় বলল, আপু তোকে বিয়ে করতে চাই না আদিব। আজ সে সরাসরি বলেছে তোর প্রতি তার কোনো অনুভূতি নেই। তোকে বিয়ে করার কথা বললে বাড়ি ছেড়ে চলে যাবে। আমি অনেক বোঝাতে চেয়েছি ভাই, কিন্তু আপু আমার কোনো কথাই শুনলো না। আজকের মধ্যেই বিয়ে সেরে ফেলতে চাইছিল। আমি খুব কষ্টে ম্যানেজ করেছি। আমাকে মাফ করে দে ভাই। আপুর মতের বিরুদ্ধে যেতে পারবো না। আমি আগেই বলেছিলাম আপু যা চাই তাই হবে। এখানে আমার কিছু করার নেই।
আদিব অনুভূতিহীন নির্জীব চোখে তাকিয়ে আছে ফারহানের দিকে। বুকের ভেতর কিছু একটার ভাঙন চলছে। ভাঙনের তীব্র শব্দে কানে তালা লাগার জোগাড়। ফারহান কি শুনতে পাচ্ছে সেই শব্দ? কি জানি, শুনতে পাচ্ছে না হয়তো। এই ভাঙনের শব্দ শুধু ক্ষত বিক্ষত হওয়া প্রেমিক পুরুষই শুনতে পায়। সফল প্রেমিক পুরুষের কি এই ভাঙনের শব্দ শোনার ক্ষমতা আছে? ফারহানের দিকে তাকিয়ে মলিন হাসলো আদিব। কান্নাগুলো গিলে ফেলে কয়েকবার চোখের পাতা পিটপিট করে ফারহানকে বলল, বাসে যা ফারহান, তোর বোনের বিয়ে, অনেক দায়িত্ব তোর। এখানে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করিস না দোস্ত। কল রিসিভ না করার জন্য সরি। অযথাই তোর সময় নষ্ট হলো। অনেকটা পর জার্নি করে এসেছি, একটু রেস্ট নিতে হবে। আমি রুমে গেলাম, সাবধানে যাস। ফারহানকে কিছু বলার সুযোগ না দিয়েই টলমলো পায়ে এগিয়ে গেল আদিব। ফারহানের কষ্ট হচ্ছে। বন্ধুর মতো ভাইয়ের মনের অবস্থা বুঝতে পারছে সে। আদিব ফাইজাকে কতটা ভালোবাসে তা বলার অপেক্ষা রাখে না। হৃদয়ের শেষ বিন্দু ভালোবাসাটুকুও ফাইজার পায়ের কাছে সঁপে দিয়েছে সে। তবুও কেন এই প্রত্যাখ্যান? নিজেকে পাগল পাগল লাগছে ফারহানের। শুধু আদিবের বয়সের জন্যই কি এই অবহেলা? আদিবের মতো করে কি চাপের ফয়েজকে ভালোবাসবে? না, এভাবে শেষ হতে দেওয়া যায় না সবকিছু। শেষ পর্যন্ত চেষ্টা করে যাবে ফারহান। দেখা যাক আল্লাহ কি চান। বদ্ধ রুমে দেওয়ালে হেলান দিয়ে বসে আছে ফাইজা। চোখ দুটো কদমের ন্যায় ফুলে আছে। চোখের পানি এখন অশ্রু হয়ে ঝরতে ঝরতে ক্লান্ত। তবে ফাইজার ক্লান্তি নেই। আজ সকালে আদিবের বাবা মা এসেছিল। ফাইজার মামি কিছুটা অহংকারী, কথার ধাঁচে বুঝিয়ে দেয় সবার অবস্থান। মামা খুব নিরীহ মানুষ, তবে বউকে খুব ভয় পান। আদিবের মা এসে কথার ছলে ফাইজাকে অনেক কথা শুনিয়ে গেছেন। তার সোনার টুকরো ছেলের জন্য মেয়ের বাবারা লাইন দিয়ে থাকে, কিন্তু তাতে তার কোনো মাথা ব্যথা নেই। সে তার বোনের মেয়েকেই আনবে একমাত্র ছেলের বউ করে। এ নিয়ে বিনিয়ে বুঝিয়ে দিয়েছে ফাইজার অনেক বয়স হয়ে গিয়েছে। বাবার টাকার জোর না থাকলে তো বিয়েই হতো না। তাও ভালো একটা ডাক্তার ছেলে জুটেছে, না হলে তো আইবুড়ো হয়ে ঘরেই বসে থাকতে হতো। যতই ডাক্তার হও না কেন, বিয়ে ছাড়া মেয়ে মানুষের কোনো মূল্য নেই। ফাইজা চুপ করে শুধু শুনে গেছে। তার পরিবারের কেউ শুনলে এই মহিলাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে। বাড়ি ভর্তি আত্মীয় স্বজন। ফাইজা একবার জবাব দিলে চরম অপমান হয়ে যেতে হবে তাকে। আদিবের মাকে সে এতটা অপমানিত কিভাবে হতে দিবে? মামি বলে পরোয়া করে না সে, কিন্তু আদিবের মা বলেই বেঁচে গেল আজ। তবে সবকিছু শুনেছে সাইবা। বারান্দায় দাঁড়িয়ে কফি খেতে খেতে বাড়ির সাজ দেখছিল সে। আদিবের মা জানতো না এখানে সাইবাও আছে। রাগে গাপেত্তি চলে যাচ্ছে ওর। এই মহিলাকে একটা কঠিন শিক্ষা দিতে হবে। নিজেকে কি রানী এলিজাবেথ মনে করে নাকি? আসার পর থেকে সবাইকে অতিষ্ঠ করে তুলেছে। সাইবা একবার ভাবলো ফারহানকে বলবে সবকিছু। পরক্ষণেই এই চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলল। ফারহানকে বললে ফারহান এক্ষুনি বাড়ি মাথায় তুলবে। একটা বিশ্রী পরিস্থিতিতে পড়তে হবে সবাইকে। মামাকে সবার সামনে ছোট হতে হবে। ফাইজা ফোনের রেকর্ডারটা অফ করে আবার কফি খাওয়ায় মন দিল। এখন কিছু সময় এখানেই কাটাবে। নিস্তব্ধ রাতে অনেকটা ক্লান্ত হয়ে ঘুমিয়ে দেশে পাড়ি জমিয়েছে ফাইজ। সারাদিন কান্নাকাটি করার ফলে সন্ধ্যার পর থেকেই ভয়ঙ্কর মাথা ব্যথা শুরু হয়েছে। অতিরিক্ত কান্নাকাটি করলে মাথা ব্যথা চেকে ধরে তাকে। তাই 9টার দিকেই রুম অন্ধকার করে শুয়ে পড়েছে সে। আপাতত এই যন্ত্রণা থেকে মুক্তি চাই তার। সামনে আরো কঠিন সময়ের জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। ফাইজার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আদিব। কে নিষ্পাপ মুখ! এই মুখের দিকে তাকিয়ে অনন্তকাল পাড়ি দেওয়া যায়। কে বলবে এই নিষ্পাপ চেহারার মেয়েটা এতটা নিষ্ঠুর? এই মেয়েটাই তার কলিজা থেকে ভয়াবহ রক্ত ক্ষরণ করাচ্ছে। ফাইজার মুখের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল আদিব, আমি তোমার জীবনে বসন্ত হতে চেয়েছিলাম, কিন্তু কিন্তু তুমি আমার জীবনের চৈত্রের খরা নিয়ে এলে। ক্ষমা করবো না তোমাকে আমি। আমার ভালোবাসা তোরা ঠুনকো নয় সোনা, কিন্তু তুমি আমার ধৈর্যের দেওয়ালে বারবার আঘাত করেছ। তোমার প্রতিটি আঘাতে আমি ক্ষত বিক্ষত হচ্ছি। তোমার অবহেলায় আমি নিঃশেষ হচ্ছি বারংবার। এই অবহেলার দহনে তোমাকে পড়তে হবে। খুব সাধারণভাবেই অনুষ্ঠিত হচ্ছে ফাইজার হলুদ সন্ধ্যা। ফারহান প্রথমে নিষেধ করেছিল এসব করতে, কিন্তু ফারহানা বেগমের জন্য আর না করতে পারেনি। তবে কড়া গলায় বলে দিয়েছে
অনুষ্ঠানে কোনো ছেলে মানুষ থাকতে পারবে না, আর কোনো গান বাজনা চলবে না। ফারহানের ডাকের সাথে না পেরে একটু মন খারাপ হলে সবাই মেনে নিয়েছে। ফাইসার এসবে কোনো মাথা ব্যথা নেই, জীবন্ত পুতুলের মতো বসে আছে সে। কয়েকজন এসে হলুদ লাগিয়ে দিয়ে গেছে। বিয়েটা কমিউনিটি সেন্টারে হবে, তাই বাসায় খুব একটা চাপ নেই। তবুও যে আত্মীয় স্বজন এসেছে তাদের আপ্যায়ন করার জন্য ফারহান কয়েকজন লোক নিয়োগ করেছে। এই রান্না বান্না সব বাসার ছাদে হচ্ছে। রান্না করে খাবার বাসায় পৌঁছে দেওয়া তাদের কাজ। বাসার ভেতরের সমস্ত কাজ সুমি আর কয়েকজন মেয়ে মিলে করে ফেলেছে। তাদেরকে ফারহানি নিয়ে এসেছে। তদারকি করা ছাড়া ফারহানা বেগমের আর কোনো কাজ নেই। সাইবা নিচু থেকে কিছু করতে গেলেই ফারহানের চোখ রাঙানির শিকার হচ্ছে। পরপর কয়েকটা ধমক খেয়ে সাইবা অসহায় গলায় বলল, এবার ধমকাচ্ছেন কেন? বাড়িতে এত কাজ, আর আমি বাড়ির বউ হয়ে এভাবে পটের বিবি সেজে বসে থাকলে মানুষ কি বলবে? কিছু একটা তো করতে দিন। সাইবার অসহায় মুখের দিকে তাকিয়ে তপ্তশ্বাস ফেলল ফারহান। ফোনে কাউকে কিছু টাইপ করতে করতে বলল, কোনো দরকার নেই, কাজ করার জন্য যথেষ্ট লোক আছে। তুমি শুধু আপুর কাছাকাছি থাকো, আর যদি বেশি বউগিরি করতে ইচ্ছে হয় তাহলে রুমে আসো। আমি একমাত্র মানুষ যার কাছে আসলে তোমার নিজেকে বউ মনে হবে, আর আমার বউ পটের বিবি। তাতে কারোর কোনো সমস্যা হলে আমার কিছু যায় আসে না। সাইবা চোখ বড় বড় করে তাকিয়ে আছে ফারহানের দিকে। কি নির্লজ্জ লোক, মুখে কিছুই আটকায় না। সাইবা চেহারায় দুঃখী দুঃখী ভাব এনে ফারহানের দিকে তাকিয়ে আছে। ফোনের কাজ শেষ করে সাইবার দিকে তাকালো ফারহান। সাইবার করুণ মুখ দেখে ভ্রু কুচকে ফেলল। ফোন পকেটে ভরে গম্ভীর গলায় পড়ল, চুমু চাই। সাইবার সাথে সাথে আর্তনাদ করে উঠল, মুখ বন্ধ রাখুন অসভ্য লোক। কখন থেকে কি সব বলে যাচ্ছে? আপনার লজ্জাশরম লোপ পাচ্ছে, জেনে রাখুন। আমি লাজুক কোনো কালে ছিলাম না রানী সাহেবা, তবে নির্লজ্জও ছিলাম না। বিয়ে করার পর থেকে এই রোগ দেখা দিয়েছে, আর আমার রোগের মেডিসিন হচ্ছে তুমি। আসো একটা চুমু খেয়ে বিকেলের ডোজটা নিয়ে নিই। বলা তো যায় না কখন রোগটা আবার মাথাচাড়া দিয়ে ওঠে, তখন তোমারই সমস্যা হবে। ফারহানের মুখভঙ্গি দেখে সাইবা বিরক্ত হয়ে গেল। এত রোমান্টিক কথাও কেউ এমন গম্ভীর গলায় বলে? মনে হচ্ছে চুমু খেতে না ফাঁসিতে ঝোলাতে চাইছে। বিরক্তি ছেড়ে সাইবা ক্লান্ত গলায় বলল, চুমুর অভাবজনিত রোগে আপনি আপনি অসুস্থ হয়ে যান, এই দোয়াই করি। আপনার মতো মানুষ চুমু না খেয়ে করলা খেলে বেশি ভালো লাগবে। বাসায় করলা নেই, বাজার থেকে আনতে হবে। আমি লোক দিয়ে আনিয়ে দিচ্ছি, যত সব। রাগে গজগজ করতে করতে সাইবা নিচে চলে গেল। তাতে ফারহানের কোনো হেলদোল নেই। সে আবার ফোনে ফোন দিল। কয়েক সিঁড়ি নিচে নামতেই সাইবার ফোনে টুং করে মেসেজ টোন বেজে উঠল। মেসেজ চেক করতেই আনমনে ঠোঁট প্রসারিত হলো সাইবার। তুমি তো আমার করলা বউ, বাজার থেকে আনতে হবে না। আমার করলা আমি সময় মতো নিয়ে নিব। নিচে মা আর শোয়েব এসেছে, তাদের যেন কোনো অযত্ন না হয় সেদিকে খেয়াল রাখবে। কারোর ফরমাইশ পূরণ করতে যাবে না। এবারই রানী তুমি, সেইভাবেই নিজেকে উপস্থাপন করবে। যা কিছু দরকার হয় আমাকে বলবে। তোমার সেবায় তোমার রাজামশাই সবসময় হাজির। সাবা আর নীতিকে কল করে দেখো কতটুকু এসেছে। আমি গাড়ি পাঠিয়েছিলাম, আর লিজার থেকে দূরে থাকবে বউ। আমি কিন্তু তোমার ব্যাপারে এক চুলও ছাড় দিব না, তোমাকেও না। তাই নিজের খেয়াল রাখবে। আমার আমানত তুমি, আমার আমানতের যেন খেয়ানত না হয়। আপুর আশেপাশে থাকবে। ভালোবাসি বউ। সাইবা মুচকি হেসে নিচে চলে গেল। নিচে যেতেই লিজার মুখোমুখি হলো। লিজা ক্রূর দৃষ্টিতে তাকিয়ে আছে। সাইবা এসব পাত্তা না দিয়ে শোয়েব আর তার মায়ের কাছে গেল। আপুর কাছে যাও মা, আম্মু ওখানেই আছে। আর শোয়েব আমার পাশে, আর শোয়েব আমার সাথে আয়। শাহিরা বেগম সাইবার কথায় সাই জানিয়ে ফাইজার কাছে চলে গেলেন। আপু, তোমার ফোনটা একটু দাও তো, আমি গেম খেলবো। এইসব মেয়েদের অনুষ্ঠানে আমার বোর লাগে। সাইবা নিজের ফোনটা শোয়েবের দিকে এগিয়ে দিয়ে বলল, তোর ফোন কোথায়? চার্জ শেষ হয়ে গেছে। খেয়েছিস কিছু? একটু আগেই খেয়েছি আপু, এখন আর কিছুই খাবো না। আমি উপরে গেলাম, তোমার রুমে থাকবো। ফারহান ভাইয়া কোথায়? রুমেই আছে, তুই যা। বারান্দায় তোর পছন্দের বই আছে। শোয়েব ফোনে গেম খেলতে খেলতেই উপরে চলে গেল। সাইবা কিচেনের দিকে পা বাড়ালো।
সকাল থেকেই সানোয়ার সাহেব মনমরা হয়ে বসে আছেন। দুপুরে ঠিক করে লাঞ্চও করেনি। বিয়ে বাড়ির ভিড়ে হয়তো কেউ খেয়াল করেনি। সাহেবা হালকা কিছু খাবার নিয়ে সানোয়ার সাহেবের রুমের দিকে গেল। সুন্দরী রমণীদের হাসির শব্দে বিয়ে বাড়িতে পরিবেশ মুখরিত। তাদের মধ্যমণি হচ্ছে আদিব। মৌমাছির মতো ঘিরে ধরছে সবাই তাকে। আদিবও দাঁত কেলিয়ে তাদের সাথে হাসি তামাশা করে যাচ্ছে। আপাতত তার কোনো কাজ নেই। দূর থেকেই প্রেয়সীর হৃদয় পোড়া গন্ধ তাকে তৃপ্তির শ্বাস দিচ্ছে। না তাকিয়েও বুঝতে পারছে একজোড়া তীক্ষ্ণ চোখে তার দিকেই তাকিয়ে আছে। হাসি তামাশার মাঝেই খুশিতে গদগদ হয়ে উপস্থিত হলো আদিবের মা। হাসি হাসি মুখ করে আদিবকে বল, কমিউনিটি সেন্টারের সবকিছু ফরহাদ সামলাচ্ছে। প্রায় 2000 মানুষের আয়োজন করা হয়েছে। অনেক নামি দামি লোক আসবে কাল, তাই কোনো কিছু ভুল হওয়া যাবে না। ক্লান্তিতে চোখ বুজে আসছে বারবার। পরনের শার্টটা ঘেমে গায়ের সাথে চিপকে আছে। রান্নার সমস্ত আয়োজন শেষবারের মতো চেক করে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো ফরহাদ। বাসায় যেতে ইচ্ছে করছে না। আজ তার প্রিয় মানুষটা আসবে, যাকে সে অন্তরালে ভালোবাসে বহু কাল ধরে। কখনো মুখ ফুটে বলা হয়ে ওঠেনি। সবার সামনে বিয়ে নিয়ে দুষ্টুমি করলেও সিরিয়াসলি বিয়ে করার কথা সূক্ষ্মভাবে এড়িয়ে গেছে বারবার। তবে বিয়ে তাকে করতেই হবে একদিন। পৃথিবীর নিয়মের বাইরে নয় সে, কিন্তু তাকে কি আর পাওয়া হবে? দীর্ঘশ্বাস ফেলে সিটে গা এড়িয়ে দিল সে। এখন মধ্যরাত, ছাদের শেষ প্রান্তে দাঁড়িয়ে সিগারেট টানছে আজ। একবার জাবেরকে বলে দেখে যেত। ফরহাদের কথা শুনে বাঁকা হাসলো আদি। না বোঝার ভান করে বলল, কি বলার কথা বলছো ভাই? না বোঝার ভান করিস না আদি, আমার কথা তুই খুব ভালো করেই বুঝতে পারছিস। জাবেরকে বুঝিয়ে বললে হয়তো সে বিয়েটা ভেঙে দিত। সেটা তো তোমরা ভাঙতে পারবে ভাই। তোমরা আপনজন হয়ে যখন হাত গুটিয়ে বসে আছো, সেখানে অপরিচিত একটা ছেলের কাছে সাহায্য চাইবো কেন? আব্বু আম্মু বিষয়টি জানে না আদি। হুট করে এঙ্গেজমেন্টও হয়ে গেছে, ফাইজাও বিয়েকে বসেছে। আমরা কি করব বল? যেখানে ফাইজা নিজেই চাইছে বিয়েটা করতে, জাবিরের বিয়ে ভেঙে দিলে হয়তো কিছু একটা করা যেত। আমার জিনিস আমি অন্যের কাছে চাইবো কেন ভাই? যা আমার তা শুধু আমার। আমার কোনো কিছু তো আমি কাউকে ভোগ দিই না। সেখানে তোমার বোন বা আমার কলিজা কি কাউকে দেওয়া যায়? চিন্তা করো না ভাই, সময় মতো আমার জিনিস আমি বুঝে নেব। তবে তোমার বোনকে এর মূল্য দিতে হবে। আমার চোখের পানি তো সস্তা না ভাই। এই মূল্যবান চোখের পানির দাম তোমার বোনকে দিতেই হবে। তবে পেয়ে আসছে। রাগের মাথায় উল্টাপাল্টা ডিসিশন নিয়ে ফেলেছে। এটা নিয়ে মন খারাপ করিস না ভাই। ওর উপর কত চাপ যাচ্ছে বুঝতেই পারছিস। তার উপর তোদের বয়সের পার্থক্য। তাতে আমার কষ্টগুলো মিথ্যে হয়ে যায় না ভাই। নির্ঘুম রাতগুলো ফিরে আসবে না। যে না জেনে ভুল করে তাকে মাফ করে দেওয়া যায়। তোমার বোন ইচ্ছে করে জেনে বুঝে আমাকে কষ্ট দিয়েছে, তাকে কি করে ক্ষমা করে দিই? চিন্তা করো না, আমি এতটা পাষাণ নই। একবারে শাস্তি দেব না, শুধু অবহেলাগুলো ফিরিয়ে দেব। এখন আবার বোনের উপর মায়া দেখাতে গিয়ে ভাইয়ের উপর অবিচার করো না। আমি কিন্তু তোমার ভাই হই, এটা কিন্তু মনে রেখো। বিয়ের সাজে স্টেজে বসে আছে ফাইজা। ঘড়ির কাঁটা গিয়ে 4টায় ঠেকেছে, কিন্তু বরযাত্রী আসার খবর নেই। ফারহান আর ফরহাদ গিয়েছে খোঁজ নিতে। ফারহানা বেগমের চিন্তায় প্রেশার ফল করেছে। সাইবা তার পাশে বসে আছে। বিয়ে বাড়িতে কানা খোসা বেড়েই চলেছে। ফাইজার চাঁদের মতো মুখটা আসরের মেঘ ছুমে গেছে। নিজের মতো স্থির হয়ে বসে আছে সে। কোনো দিকে কোনো খেয়াল নেই তার। ফোনের মেসেজ টোন বাজতেই চোখ তুলে তাকালো সে। কি বলে শুরু করব বুঝতে পারছি না। তোমাকে যেদিন প্রথম দেখেছিলাম সেদিন নিজের মনের মধ্যে তোমার অস্তিত্ব অনুভব করেছিলাম। গম্ভীর একটা মেয়ে এভাবে আমার হৃদয় নাড়িয়ে দিয়েছে, বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল। ভালোবেসে ফেললাম তোমায়। তোমার আম্মু খুব স্নেহ করতেন আমাকে। আমি জানি তোমাদের তুলনায় আমরা কিছুই না, তবুও সাহস করে নিজের মনের কথা জানিয়েছিলাম তোমার আম্মুকে। আমার মনে হয়েছিল তোমাকে পাওয়ার একটা চেষ্টা করা উচিত, যাতে ভবিষ্যতে এটা ভেবে আফসোস করতে না হয় যে চেষ্টা করলে হয়তো তোমাকে পেয়ে যেতাম। বিশ্বাস করবে কিনা জানি না, যেদিন আমাদের এঙ্গেজমেন্টের হলো সেদিন বাসায় এসে বাচ্চা ছেলেদের মতো কেঁদেছিলাম।
এঙ্গেজমেন্টের পর থেকে খুব চেষ্টা করেছি তোমার সাথে সহজ হতে, তোমাকে বুঝতে, কিন্তু বরাবরই ব্যর্থ হতে হয়েছে। তবে এইটুকু বুঝতে পারতাম তুমি আমাকে মেনে নিতে পারছো না। আমি সামনে আসলেই তোমার চোখে মুখে অস্বস্তি ভর করে। ভাবলাম বিয়ের পরে সব ঠিক হয়ে যাবে। একবারের জন্য মাথায় আসেনি তুমি অন্য কাউকে ভালোবাসতে পারো। যখন বুঝলাম তখন অনেকটা দেরি হয়ে গেছে। তোমাকে এ পর্যন্ত টেনে আনতে চাইনি, বিশ্বাস করো। নিজের সাথে বারবার যুদ্ধ করে হেরে যাচ্ছিলাম। খুব স্বার্থপর হতে চাইছিল মন। আমার ভালো থাকার খোরাক যে তুমি, তাই একটু স্বার্থপর হয়ে তোমাকে নিজের করে নিতে চেয়েছিলাম, কিন্তু শেষ পর্যায়ে এসে হেরে গেলাম। দুজনকে কষ্টের সাগরে না ভাসিয়ে আমি না হয় একাই ভেসে গেলাম। তবুও তো আমার ভালোবাসার মানুষটা সুখী হলো। ছোটবেলা থেকে অভাবের সংসারে বড় হয়েছি। বাবা মা খুব কষ্ট করে আমাকে এই পর্যন্ত এনেছে। তোমার কথা বাড়িতে জানানোর পর থেকে মা একটু রেগেছিলেন, তবে পরে মেনে নিয়েছিলেন। আমার এত প্রচেষ্টা বিফলে গেল। সত্যি করে একটা কথা বলি ফাইজা, আমার না খুব কষ্ট হচ্ছে। বুকের ভেতরে অসহ্য যন্ত্রণা হচ্ছে। বারবার মনে হচ্ছে তুমি কেন আমাকে ভালোবাসলে না। আমাকে কি একটুও ভালোবাসা যেত না? একবারের জন্য কি হাসি মুখে কথা বলা যেত না? জানো, আমি চাতক পাখির মতো অপেক্ষা করতাম তোমার একটু হাসি দেখার জন্য, কিন্তু আফসোস, তা আর দেখা হলো না। আমি চলে যাচ্ছি তোমার শহর ছেড়ে। জীবনের বাকে আবার যদি কখনো দেখা হয় আমার সাথে হাসি মুখে কথা বলো প্লিজ। বিয়ের আসরে অপেক্ষা করানোর জন্য ক্ষমা চাইছি। সিদ্ধান্ত নিতে দেরি হলো তাই। ভালো থেকো আমার ভালোবাসা, জাবেদ। চোখ থেকে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল ফোনের স্ক্রিনে। ঝাপসা চোখে একবার আশেপাশে তাকালো ফাইজা। ফাইজার অসহায় দৃষ্টি দেখে বুক কেঁপে উঠল আদিবের। দুই পা এগিয়ে যেতেই ফাইজা নিচু জায়গা থেকে উঠে গেল। সামনেই সানোয়ার সাহেব মাথায় হাত দিয়ে বসে আছেন। তার পায়ের কাছে বসে শান্ত গলায় বলল, বিয়েটা হচ্ছে না আব্বু। জাবের চলে গেছে এই শহর ছেড়ে। এতে তার কোনো দোষ নেই, সব দোষ আমার। তুমি এসব কিছু বন্ধ করতে বলো আব্বু। আমার দম বন্ধ হয়ে আসছে। আমি রুমে যাচ্ছি, কিছুক্ষণ একা থাকতে চাই। আর পারলে আমাকে ক্ষমা করো। আমার ভুলের জন্য আজ তোমাদের এত অসম্মান হতে হলো। সানোয়ার সাহেব অসহায় চোখে তাকিয়ে আছে মেয়ের দিকে। ফাইজার সব কথা না বুঝলেও এতটুকু বুঝতে পেরেছে যে বিয়েটা আর হচ্ছে না। মেয়ের বিধ্বস্ত মুখের দিকে তাকিয়ে বুক চিনচিন করে উঠছে তার। সবাইকে খাইয়ে সহ সম্মানে বিদায় দেওয়া আদিব। বিয়েটা হচ্ছে না, আর এই নিয়ে আর কোনো কথা শুনতে চায় না। আদিব মনে মনে খুশি হলেও ফাইজার বিধ্বস্ত মুখের দিকে তাকিয়ে খারাপ লাগছে তার। তবে প্রেয়সীর সব কষ্ট ভালোবাসা দিয়ে ভুলিয়ে দিবে সে, তাই আর মাথা ঘামালো না। এমনিতেই মেয়ের বয়স বেশি, তার উপর আবার বিয়ে ভেঙে গেল। এই মেয়েকে আর কে বিয়ে করবে? এত টাকা পয়সা, নামডাক দিয়ে কি হবে? সেই তো ছেলে বিয়ে করবে না বলে বরযাত্রী নিয়েই এলো না। নিশ্চয়ই এই মেয়ের কোনো সমস্যা আছে। শুধু শুধু তো আর বিয়ে ভাঙেনি। দেখো গিয়ে কার সাথে কি ইটিস পিটিস ছিল। ফারহানের মুখে রাগ লাল হয়ে আছে। এই মহিলাদের কথা শুনে তাতে যেন ঘি পড়ল। অগ্নি চোখে তাদের দিকে তাকাতেই ফরহাদ তাকে সামলে নিল। বাদ দে ভাই, এদের কাজই হচ্ছে বলা, বলতে দে। এখন এদের কথায় পাত্তা দেওয়ার সময় না, ফাইজুকে সামলাতে হবে। ওরা এখন আমাদেরকে দরকার। এদের জবাব সময় মতো এরা পেয়ে যাবে। ফারহান আক্রোশে ফেটে পড়ল। ফরহাদের দিকে তাকিয়ে ক্ষুব্ধ হয়ে বলল, ওদের বোঝা উচিত ওরা কাকে নিয়ে কথা বলছে। আমার বোনের দিকে আঙুল তোলার সাহস পেল কোথায় এরা? আমার বোনকে নিয়ে একটা বাজে কথা বললে সব কয়টাকে এখানেই পুঁতে ফেলবো। ফারহান সাদিকের বোনও। ওর চরিত্র নিয়ে কথা বলার আগে হাজারবার ভাবতে হবে। এদের এই মুহূর্তে এখান থেকে বিদায় করো ভাই, না হলে আমার দ্বারা কোনো অঘটন ঘটে যাবে। ফরহাদকে রেখেই ফারহান হন হন করে ভেতরে চলে গেল। কমিউনিটি সেন্টার অলরেডি খালি হয়ে গেছে, হাতে গোনা কয়েকজন আছে। এতক্ষণ যারা ফাইজাকে নিয়ে নানা ধরনের মন্তব্য করছিল, তারা ফারহানের রক্তিম চেহারা দেখেই কেটে পড়েছে। ফাইজা তখন সানোয়ার সাহেবের সাথে কথা বলেই বেরিয়ে গেছে এখান থেকে। ফারহান বাকি সবাইকে পাঠানোর ব্যবস্থা করে সানোয়ার সাহেব আর ফারহানা বেগমকে নিয়ে গাড়িতে উঠল। শোয়েব, আদিব, ফরহাদ আর শাহেরা বেগম এক গাড়িতে যাচ্ছে।
সাহেবা ফয়সার সাথেই বেরিয়ে গেছে। নেতি আর সাবাও ওদের সাথে আছে। ফারহানা বেগম এখনো কেঁদেই যাচ্ছে। ওখানে গিয়ে ওদের পেলে না ফারহান? সানোয়ার সাহেবের বিরস গলা শুনে ফারহান তার দিকে তাকালো। বাবার এমন অসহায় চেহারা এর আগে কখনো দেখেনি সে। এত টাকার মালিক হয়েও তাদের জীবন সব সময় সাধারণ মানুষের মতো ছিল। সানোয়ার সাহেব খুব সাদামাটা জীবনযাপন করতে পছন্দ করেন। সব সময় হাসি খুশি মানুষটা আজ মেয়ের চিন্তায় একদম নেতিয়ে গেছে। না আব্বু, ওরা কালকে রাতেই নাকি এখান থেকে চলে গেছে। কোথায় গেছে কেউ কিছু বলতে পারছে না। আত্মীয় স্বজনও তেমন কেউ এখানে নেই। তুমি চিন্তা করো না আব্বু, আমি ঠিক ওদের খুঁজে বের করব। আমার বোনকে ধোকা দেওয়ার ফল ওদের পেতে হবে। শেষের কথাগুলো দাঁতে দাঁত চেপে বলল ফারহান। রাগ যেন কিছুতেই কমছে না ওর। না জানি ফায়জা কি অবস্থায় আছে। এসব ভেবে ভেবে মাথা খারাপ হওয়ার জোগাড়। এখন তাড়াতাড়ি বাসায় পৌঁছতে হবে। বোনকে দেখার আগ পর্যন্ত শান্তি পাবে না সে। ফারহানের আগেই ফরহাদরা বাসায় পৌঁছে গিয়েছে। গাড়ি থামতেই হুড়মুড় করে বেরিয়ে বাসার দিকে ছুটল ফারহান। বোনটা ঠিক আছে তো? এই চিন্তায় অস্থির হয়ে যাচ্ছে সে। একে একে সবাই গাড়ি থেকে নেমে বাসার দিকে চলে গেল। আদিব ড্রাইভিং সিটে বসে আছে এখনো। এই মুহূর্তে বাসায় যাওয়া যাবে না। এখন ঠান্ডা মাথায় অনেক কিছু চিন্তা করতে হবে তাকে। শুধু শুধু আমাকে রাগিয়ে দিলে শোনা। তোমার জন্য এখন কত কত ঝামেলা পথে হচ্ছে দেখো তো। 50 লাখ টাকা দিয়ে তোমার ওই হতে হতে না দেওয়া বরকে রাতারাতি গায়েব করতে হলো। তার উপর এত এত কাজ। ইস, হাত পা ব্যথা হয়ে গেছে একদম। এখন যদি গিয়ে দেখি তুমি বরের শোকে ঘরে দৌড়া আটকে রেখে মরাকানা কাঁদছো, তাহলে তোমাকে 7 তলা থেকে ফেলে দিতে আমি একটি বারও ভাববো না। গেট রেডি ফর বি মাইন। ধরনের বুকে আধার নেমেছে অনেকক্ষণ। ব্যস্ত পায়ে ফয়সাদের ফ্ল্যাটের দিকে যাচ্ছে আদিব। বিয়ে না হলেও বাড়িতে মেহমানের কমতি নেই। বিয়েটা আজকে সেরে ফেলতে পারলে ভালো হতো, কিন্তু মহারানী রাজি হলে তো। কোন শয়তানের বুদ্ধিতে সিনিয়র মেয়ের প্রেমে পড়েছিল কে জানে। না হলে আজকে আর এই দিন দেখতে হতো না। মনে মনে সে শয়তানকে ভয়ঙ্কর কিছু অশ্লীল গালি দিয়ে দিল। লজ্জা থাকলে তাকে আর কোনো কুবুদ্ধি দিতে না বলে তিরস্কার করতেও ভুলল না। শয়তানেরই বা কি দোষ? নিজের মনই তো মির্জাফরি করে বসে আছে। তার মন তার কথা না ভেবে এক পাষণ্ড নারীর জন্য আনচান করে। এদিকে সে ভালোবাসা নামক পুষ্টির অভাবে শুকিয়ে যাচ্ছে। তাতে তার মনের কিছু যায় আসে না। কি বেইমান! একবার বিয়েটা হয়ে গেলে এই মন নামক মাংসপিণ্ডকেও সে এক হাতে দেখে নিবে। কলিং বেল বাজাতেই দরজা খুলে দিল সুমি। আদিবকে দেখে লাজুক হেসে দরজা থেকে সরে দাঁড়ালো। সুমিকে লজ্জায় পানি পানি হতে দেখে দীর্ঘশ্বাস ছাড়ল আদিব। এই মেয়েটাও তাকে দেখলে লজ্জা লজ্জা ভাব করে, অথচ যার জন্য সে লাজ লজ্জার মাথা খেয়ে স্বপ্নে 4 বাচ্চার বাবা হয়ে বসে আছে তার কোনো হেলদোল নেই। কলেজের কত সুন্দরী রমণীকে সে পাত্তা না দিতে পেরে হাপিত্তেশ করে মরেছে। তার একটা লিস্ট করতে পারলে ভালো হতো। অন্ততপক্ষে চিৎকার করে বলা তো যেত। হ্যালো বন্ধুরা, যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব অপশানটায় ক্লিক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন পরবর্তী পর্বগুলো দেখার জন্য। ধন্যবাদ। দেখো হে নিষ্ঠুর মহিলা, তোমার জন্য এই অবুঝ রমণীগণকে তুচ্ছ করছি আমি, আর আজ তুমি কিনা আমাকে এভাবে অবহেলা করছো। তোরা কোথায় সুমি? সুমি মলিন মুখে বলল, আপাই তো রুমে হেইসে দরজা লাগাইছে, আর তো খুলে নাই ভাইজান। ও আচ্ছা, বাকি সবাই কোথায়? আম্মার খালুজান তো রুমে গেছে গা, হেগো শরীর নাকি ভালা না। আর বড় ভাইজান আপার রুমের সামনে বইসা রইছে। আপা দরজা খোলার আগ পর্যন্ত নড়বো না। সুডু ভাইজার সবাইরে ঘুমানোর ব্যবস্থা কইরা দিতাছে। ভাবিও হেল লগেই আছে। সুমি এক নিঃশ্বাসে সব বলে থামল। মেহমানদের খাওয়া হয়ে গেছে সবার? হ ভাইজান, খালি বড় ভাইজান, ছোট ভাইজান, ভাবি আর হের বান্ধবীরা বাকি আছে। তুই খেয়েছিস? আপনি গো খাওয়া হইলে খামু। তুই খেয়ে শুয়ে পড়, আমাদেরটা আমরা নিয়ে খেয়ে নেব। আইসা, দরকার হইলে ডাইকেন। হুম। ফাইসার রুমের দিকে পা বাড়ালো আদিব।
এই মেয়েটা তার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে বারবার। সে তো ভালো হয়ে থাকতে চায়, কিন্তু এই ভয়ঙ্কর নারী তাকে ভালো হয়ে থাকতে দিলে তো? সবাইকে রুমে পৌঁছে দিয়ে মাত্রই নিচের রুমে এসেছে সাইবা। পরনের আবায়াটা খুলে নিজেকে একবার দেখে নিল আয়নায়। ক্লান্তিতে চোখ বুজে আসছে বারবার, চেহারায় ক্লান্তির ছাপ স্পষ্ট। বাসার এই পরিস্থিতিতে কোনোভাবেই প্রেস্ট করা যাবে না। মনের মধ্যে অশান্তি থাকলে শান্তির ধুম ভরা দিবে কি করে? ফাইজা আপুকে একবার দেখে আসলে মনটা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এসো, তুমি আজ সারাদিন কিছু খাওনি, এখন খেতে হবে। ফারহানের কথাই ধ্যান ভাঙল সাইবার। আপনি কখন আসলেন? এই মাত্রই আসলাম, কথা না বাড়িয়ে ফ্রেশ হয়ে এসো। সাইবা চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে ফারহানের দিকে, যে এই মুহূর্তে পাঞ্জাবির বোতাম খুলতে ব্যস্ত। সাইবা ফারহানের কাছে গিয়ে তার হাতটা সরিয়ে দিয়ে নিজেই বোতাম খুলতে লাগলো। সবগুলো বোতাম খুলে ফারহানের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, সুন্দর লাগছে আপনাকে, মাশাআল্লাহ। সাইবার দিকে তাকিয়ে ভ্রু কুচকালো ফারহান। ঘটনা সুবিধার নয়, তার বউয়ের এত ভালোবাসা কবে হলো তার প্রতি? সাইবার কোমর আঁকড়ে ধরে নিজের সাথে মিশিয়ে নিল ফারহান। কপালের কাছের অগোছালো চুলগুলো কানের পিছনে কুচিয়ে দিতে দিতে বলল, আজ এত ভালোবাসার কারণ কি রানী সাহেবা? মানে আমি কি আমার বরকে ভালোবাসতে পারি না? অবশ্যই পারো, একমাত্র তাকে ভালোবাসার অনুমতি আছে তোমার। তাহলে তাকে ছেড়ে আর কাকে ভালোবাসবে? এবার বলো কি চাই। আপু, সাইবাকে থামিয়ে দিল ফারহান। সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ, আমি আছি তো, টেনশন কেন করো? আমরা সবাই আছি আপুর সাথে। আর সবচেয়ে বড় কথা, আল্লাহ আছেন তো, তিনি নিশ্চয়ই উত্তম কিছু ভেবে রেখেছেন। তিনি সর্ব উত্তম পরিকল্পনাকারী। সাইবা আদরে বিড়াল ছানার মতো মাথা এলিয়ে দিল ফারহানের লোমশ বুকে। নিচু হয়ে সাইবার মাথায় চুমু খেয়ে আগলে নিল তাকে ফারহান। শক্ত করে জড়িয়ে ধরে বুকের মাঝে পিষে ফেলল তাকে। আরে কি করছেন? ব্যথা পাচ্ছি তো। নড়াচড়া করলে আরো বেশি ব্যথা পাবে। আস্ত পাথর একটা। এই ছাড়ুন তো, হাড় গোড় সব ভেঙে দিল একেবারে। ভাঙতে আর পারলাম কই, ধরার আগেই তো মিয়ে যাও। আচ্ছা ছাড়লাম, এবার 5 মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে এসো, আপুর কাছে যাব। আপু? কাপড় নিয়ে বাথরুমে চলে গেল সাইবা। সাইবার যাওয়ার দিকে তাকিয়ে তপ্তশ্বাস ফেলল ফারহান। সবার সাথে স্বাভাবিক আচরণ করলেও ভিতরটা পড়ছে বোনের জন্য। ফাইজা খুব ভেঙে পড়েছে। ফাইজাকে সাপোর্ট করতে হলে সবার আগে তাদের সবাইকে স্বাভাবিক হতে হবে। নিজেদের বিধ্বস্ত মুখ নিয়ে ফাইজার কাছে গেলে সে আরো ভেঙে পড়বে। কাভার থেকে ট্রাউজার আর টি শার্ট বের করে ফ্রেশ হতেই স্টাডি রুমে চলে গেল ফারহান। আর কতক্ষণ এভাবে বসে থাকবো ভাই? এভাবে বোয়াল মাছের মতো মুখ করে বসে না থেকে কিছু একটা করলে সময়টা ভালোভাবে কেটে যেত। আদিবের দিকে কটমট করে তাকালো ফারহাদ। নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে নিজের পায়ের স্যান্ডেল ছুঁড়ে মারলো তার দিকে। আরেকটা কথা বললে সত্যি সত্যিই মার খাবি তুই। বসে থাকতে ইচ্ছে না করলে চলে যা, তোকে কেউ বেঁধে রেখেছে নাকি? ছোটবেলার হবু জামাইকে জুতো ছুঁড়ে মারছো, আল্লাহ এই তোমার লজ্জা করলো না এভাবে আমাকে অপমান করতে? না, প্রয়োজন হলে জুতার ফ্যাক্টরি এনে ছুঁড়ে মারবো। তাহলে ঠিক আছে, জুতার ফ্যাক্টরি বেচে 50 লাখ উসুল করব। আদিবের কথা শুনে ফিক করে হেসে দিল ফরহাদ। আদিবও চোখ দিল সাথে। তাদের হাসির মাঝেই সেখানে উপস্থিত হলো নীতি আর সাবা। দরজার পাশে টুলের ওপর হাত পা ছড়িয়ে ছিটিয়ে বসা দুইজন যুবকের দিকে তাকিয়ে হতাশার নিঃশ্বাস ফেলল তারা। আপু এখনো দরজা খোলেননি ভাইয়া? নীতির কথা শুনে ফরহাদের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। এই মেয়ে তাকে মিনিটে মিনিটে ভাইয়া কেন ডাকে তা আজ পর্যন্ত বুঝে উঠতে পারল না সে। দিনে একবার ডাকলেই তো হয়। আরে তোমরা এখনো ঘুমাওনি কেন? আদিবের কথায় লাজুক হাসলো সাবা। মিনমিনে গলায় বলল। আদিব বিগলিত গলায় বলল, অবশ্যই, তোমাদের কোম্পানি খারাপ লাগবে না। চলো একটা গান ধরা যাক। শুধু শুধু বসে থাকতে খারাপ লাগছে, বিরহ বিরহ টাইপের গান হলে ভালো হয়। পরিবেশের সাথে মানানসই হতে হবে। আজকাল ট্রেন ছাগা খাওয়া গানের লিস্টটা বলো তো, ওখান থেকে একটা গান ধরবো, বুঝলে?
নিষ্ঠুর প্রিয়তমা গান গাইতে পারলে ভালো হতো। তবে এটা ছেলেদের জন্য, মেয়েদের জন্য একটা ভালো জায়গা খাওয়া গান খুঁজে বের করো, কুইক। আদিবের উল্টো পাল্টা কথা শুনে বিরক্তিতে চ শব্দ করলো ফরহাদ। গমগমে গলায় বলল,